ভারতবর্ষের প্রাচীন সভ্যতার ইতিহাসে বঙ্গদেশের ভূমিকা অত্যন্ত বৈশিষ্ট্যপূর্ণ। এদেশের গৌরবময় ইতিহাস ঘাটলে তৎকালীন অখণ্ড ভারতবর্ষের বিশেষ এই অঞ্চলটিতে গৌড় ও বঙ্গ নামে পৃথক দুটি রাজ্যের অস্তিত্ব পাওয়া যায়। অতীতের প্রভাবশালী পাল ও সেন বংশের রাজত্বকালে বর্ণিত বিভিন্ন তথ্য ও নথি থেকে জানা যায় যে নদ নদী খাড়িতে পরিপূর্ণ গাঙ্গেয় বদ্বীপের একাংশ নিয়ে সুগঠিত ছিল সেদিনের বঙ্গপ্রদেশ। অন্যদিকে নবদ্বীপ, শান্তিপুর, মৌলপত্তন বা বর্তমানের হুগলি জেলা এবং কণ্টকপত্তন, যা আজকের কাটোয়া বর্ধমানকে নির্দেশ করে, তা নিয়ে গঠিত ছিল তৎকালীন গৌড় রাজ্য। পরবর্তীকালে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এখানকার ভৌগোলিক অবস্থানেরও একাধিকবার বিবর্তন ঘটেছে। তবে ভৌগোলিক প্রেক্ষাপট পরিবর্তিত হলেও পরিবর্তন হয়নি এখানকার গৌরবোজ্জ্বল ইতিহাসের। আর তাই তো সেদিনের নবদ্বীপ, শান্তিপুর তাদের অতীত কৃতিত্ব, ঐতিহ্য ও কৌলিন্য নিয়ে আজকের নদিয়া জেলা হিসেবে পশ্চিমবঙ্গের মানচিত্রে এক স্বতন্ত্র জায়গা করে নিয়েছে। মূলত কৃষিভিত্তিক জেলা হলেও নদিয়ার তাঁত শিল্প আজ যথেষ্ট সমাদৃত। ফুলিয়া, শান্তিপুর, কৃষ্ণনগরে তৈরি তাঁতের কাপড়ের উৎকর্ষতা সারা দেশে আজ নদিয়া জেলার পরিচয় বহন করছে। অন্যদিকে কাঁসা ও পিতলের তৈরি বাসন উৎপাদনের ক্ষেত্রে ভারতীয় মানচিত্রে এক উল্লেখযোগ্য নাম এই জেলাটি। তবে ধারে ও ভারে সম্ভবত সবকিছুকেই ছাপিয়ে গেছে এখানকার মৃৎশিল্প। কথিত আছে নদিয়া রাজ মহারাজা কৃষ্ণচন্দ্রের সময় থেকেই এখানে এই শিল্পের প্রচলন। তবে এদেশে তো বটেই, বিদেশেও আজ অপার বিস্ময় সৃষ্টি করেছে এখানকার মৃৎশিল্পীদের নিপুণ হাতে তৈরি নিখুঁত ভাস্কর্যগুলি। কিন্তু এত কিছুর পরেও শিল্পমণ্ডিত ছবির মতো সুন্দর এই জেলাটির অবস্থান আজ অস্তিত্বের দোলাচলে। 80 দশকের গোড়ায় স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন কলকাতা এবং অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথের যৌথ সমীক্ষায় এ রাজ্যের বেশ কয়েকটি জেলার মতো নদিয়ার পানীয় জলেও হদিশ মেলে বিষাক্ত আর্সেনিকের। এই মারণ প্রকোপের হাত থেকে নদিয়াবাসীকে রক্ষা করতে ইতিমধ্যেই কোমর বেঁধে নেমেছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের সহায়তায় ভারত নির্মাণ প্রকল্পের অঙ্গ হিসেবে এ রাজ্যের অন্যান্য আর্সেনিক মুক্ত জেলাগুলির মতো এখানেও আর্সেনিক মুক্ত পানীয় জল সরবরাহের জন্য এক সুবিশাল প্রকল্পের কাজ ইতিমধ্যেই শুরু করেছে তারা। The name of our project is the Surface Water-Based Pipe Water Supply Schemes for the arsenic affected areas of the Nadia district. Our commencing date of this project is 23rd March 2007. Our client is the Public Health Engineering, that is Nadia Division, West Bengal. Beside that, they have engaged in supervisory teams, that is WAPCOS India Limited. The command area is the northern part of the district Nadia with the district Murshidabad in the north side and surrounded by the river Bhagirathi in the west and river Jalangi in the east and south. As the groundwater sources contains arsenic waters more than the permissible limits, so the various physical disorders and the chronic illness are caused to the people due to the prolonged exposure of the arsenic beyond the permissible limit. As the command area being declared as the arsenic affected areas, the water of the Bhagirathi rivers are considered as a source of raw water. The entire command area has been divided into 3 parts, and all these 3 parts has separate units. Okay, the 3 parts are part 1, that is Kaliganj, part 2, that is Nakasipada, and part 3, that is Krishnanagar, and part 3 Navadvips. The total area is 85,703 hectares,
and the total zones is 22. Right now the population is 7,80,000, but the estimated population on 2028 is 12 lakhs, and based on that our project has designed. Our scheme is based on some steps which I would like to describe very briefly. That is, first of all, intake. In intake, where we were installed a barge over the river Bhagirathi, and for there we have fixed some water pumps. From pump we will pump out the water and we will supply it to water treatment plant by MS pipelines. In water treatment plant, this water will be treated and make it safe for drinking for the publics. This water is called clear water. After that, this water is pumped to the overhead reservoir, that is the third part. In OHR, that is overhead reservoirs, we will stock this water there, and from there this water will be distributed to the entire areas, even the individual publics also. In water treatment plant, this water will be treated in some steps, that is coagulations, flocculations, sedimentation, filtration and disinfections. The raw water will come to the inlet. The raw water will come first to the inlet, where it will mix with the chemicals, that is alum and polyelectrolyte. After that, this water will come to the flash mixers. There this water will continuously agitated. The polyelectrolyte and the alum will mix there, and thus the coagulation takes place. After that, it comes to the flocculator, where it is continuously agitated and chlorine will mix here. From flocculator, it comes into the tube settler, where some food grade PVC deck medias are there, which is fixed at an angle of 60 degrees, and the sedimentation of the water takes place. After that, this water will come to the filter house, and in filter house this water is continuously filtered, and finally we got the clear water. This clear water will store in a reservoir, that is clear water reservoir. After that, this water will pumped to the overhead reservoir. As already I have discussed, the water treatment plant, the capacity is 3.06 MGD. It is in Belpukur, and the intake in Durgabas. There are 4 overhead reservoirs which we have to construct. There the raw water pipelines is 3.5 kilometers, clear water is 15 kilometers, and distribution is 180 kilometers. Our completion date of this project is March 2009. নদিয়া জেলার আর্সেনিক মুক্ত পানীয় জল প্রকল্পকে প্রথমে 3টে অংশে ভাগ করা হয়েছে। প্রথম অংশটি কালীগঞ্জ। এখানে আক্রান্ত মোট 127টি মৌজার জন্য ভাগ্যবন্তপুর এলাকার অন্তর্গত ভাগীরথী নদী থেকে জল তোলা হবে। ইতিমধ্যেই যার কাজ শুরু হয়ে গেছে। এরপর সেই অপরিশ্রুত জল পাইপ লাইনের মাধ্যমে জল শোধনাগারে পাঠানো হবে। সেখানে বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে সেই জলকে পরিশ্রুত করে 8টি উচ্চাধার সম্পন্ন জলাধারে পাঠানো হবে। এরপর সেই পরিশ্রুত ও আর্সেনিক মুক্ত পানীয় জলকে পাইপ লাইনের মাধ্যমে জামপুকুর